হাই, আজকে আমাদের আলোচনার বিষয় হলো রাজা রামমোহন রায়। যা রামমোহন রায় 1772 থেকে 1833 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন 1772 খ্রিস্টাব্দে হুগলি জেলার রাধানগরে। এই ধনী এবং রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। ধনী এবং রক্ষণশীল অর্থাৎ হিন্দু ধর্মে যে আচার অনুষ্ঠান এবং মূর্তি পূজা যা কঠোরভাবে মেনে চলত, সেরকম এক পরিবারে তিনি জন্মগ্রহণ করেন রাজা রামমোহন রায়। তার পিতার নাম ছিল রমাকান্ত রায়। তার মায়ের নাম ছিল তারিণী দেবী। যেহেতু তার পিতামাতা প্রাচ্য শিক্ষার অধিকারী ছিলেন, তাই তার পুত্রকে অর্থাৎ রামমোহন রায়কে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার জন্য তাকে বিহারে পাঠান এবং পরবর্তীকালে কাশ্মীরে পাঠান এবং সেখান থেকে তিনি অর্থাৎ রাজা রামমোহন রায় পাশ্চাত্য শিক্ষার অধিকারী হয়ে ওঠেন এবং বিভিন্ন ভাষায় শিক্ষা গ্রহণ করেন, যেমন ফার্সি, হিব্রু, গ্রিক, সংস্কৃত, বাংলা প্রমুখ ভাষার অধিকারী হওয়ার ফলে তাকে অর্থাৎ রাজা রামমোহন রায়কে হিউম, লক, ফ্রান্সিস বেকন, নিউটন, ভলতেয়ার প্রমুখের সঙ্গে তাকে তুলনা করা হয়। তিনি যখন অর্থাৎ রাজা রামমোহন রায় যখন বাড়ি ফিরে আসেন, তার পিতা রমাকান্ত রায়ের সঙ্গে রাজা রামমোহন রায়ের বিবাদ দেখা যায়। কি জন্য না, যেহেতু প্রাচ্য শিক্ষার অধিকারী ছিল রমাকান্ত রায়, তিনি হিন্দু ধর্মের যে আচার আচরণ বিভিন্ন অনুষ্ঠান, যেমন বৈবাহিক অনুষ্ঠান, অন্নপ্রাশন অনুষ্ঠান, যেমন শ্রাদ্ধ ঘরের অনুষ্ঠান এবং বিভিন্ন পূজায় যে অনুষ্ঠান হয়, মূর্তি পূজা হয়, সেই পূজাকে নিয়েও রাজা রামমোহনের সঙ্গে রমাকান্ত রায়ের বিবাদ দেখা দেয়, বিরোধিতা করেন। কারণ রাজা রামমোহন রায় এই বিবাহ অনুষ্ঠান, মূর্তি পূজার বিরোধিতা করেন। তার ফলে রাজা রামমোহন রায়ের সঙ্গে তার পিতা রমাকান্ত রায়ের বিবাদ দেখা দেয়। এর ফলে রাজা রামমোহন রায় তার পিতাকে বলেন যে ঈশ্বর এক, তার কোনো নির্দিষ্ট নাম নেই। তিনি বিভিন্ন ধর্মের মানুষের কাছে বিভিন্ন নামে পরিচিত। যেমন খ্রিস্টানদের কাছে যীশু খ্রিস্ট নামে পরিচিত, সেরকমই মুসলিমদের কাছে আল্লাহ নামে পরিচিত, হিন্দুদের কাছে রাম এবং কৃষ্ণ নামে পরিচিত, বৌদ্ধদের কাছে গৌতম বুদ্ধ নামে পরিচিত। তিনি তার একেশ্বর মতবাদ প্রচার করার জন্য তিনি একটা গ্রন্থ লেখেন 1803 খ্রিস্টাব্দে, যার নাম ছিল তুহাফত উল মুহাইদ্দিন। এই গ্রন্থের মধ্য দিয়ে তিনি প্রচার করেন যে ঈশ্বর এক। এর ফলে তার পিতার সঙ্গে তার বিবাদ দেখা দেয়। তারপরে তার পিতা রাজা রামমোহন রায়কে গৃহ থেকে তাড়িয়ে দেন। তার কিছুদিন পরেই রমাকান্ত রায় মারা যান। এই রমাকান্ত রায় যখন মারা গেছিল, তখন রাজা রামমোহন রায় বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে আসার পরে হিন্দু ধর্মের যে কঠোর নীতি ছিল বা কুসংস্কারগুলো ছিল, সেই কুসংস্কার অনুসারে তার পিতাকে বা সতীদাহ প্রথা ছিল, যে হিন্দু ধর্মের যে সব থেকে কুসংস্কার ছিল, সেই প্রথা অনুসারে সতীদাহ প্রথা এই সতীদাহ প্রথা অনুসারে যখন রমাকান্ত রায়কে চিতায় জ্বালিয়ে দেওয়া হচ্ছিল, তখন তার মাকে তারিণী দেবীকে সেই চিতার মধ্যে জ্বলন্ত জ্বালিয়ে দেওয়া হয়।
এবং তার পাশে বিভিন্ন বিভিন্ন ব্রাহ্মণ সন্ন্যাসী এবং বিভিন্ন মহিলারা ঢাক ঢোল বাজিয়ে স্বর্গে যাওয়ার কামনা করত, যাতে ও মেয়ের যে চিতায় জ্বালিয়ে দেওয়া হচ্ছে তারিণী দেবীকে, তার আওয়াজটা বাইরে বা তার চিৎকারটা বাইরে কেউ শুনতে না পায়, তার জন্য ঢাক ঢোল বাজিয়ে দেওয়া হতো। তখন রাজা রামমোহন রায় প্রতিজ্ঞা করেছিল যে সতীদাহ প্রথাকে আমি চিরদিনের জন্য তুলে দেব, হিন্দু সমাজ থেকে এই কুসংস্কারগুলোকে তুলে দেব। পরবর্তীকালে 1815 খ্রিস্টাব্দে এই হিন্দু ধর্মের যে কুসংস্কারগুলো ছিল, এই কুসংস্কারগুলো দূর করার জন্যে 1815 খ্রিস্টাব্দে তিনি নিজের আত্মীয়দের নিয়ে তিনি প্রথম আত্মীয় সভা গঠন করেন এবং হিন্দু ধর্মে যে কুসংস্কারগুলো, সেই কুসংস্কার দূর করার কর্মসূচি গ্রহণ করেন। তিনি বলেন নিজের প্রথম কিছু শুরু করতে গেলে নিজের ঘর থেকে শুরু করতে হয়। তাই তিনি নিজের ঘরে প্রথম এই কুসংস্কারগুলো দূর করার জন্যেই প্রথম কর্মসূচি গ্রহণ করেন 1815 খ্রিস্টাব্দে। তার সঙ্গে ছিল এই আত্মীয় সভা যে প্রতিষ্ঠা করেছিল, তার সাথে ছিল দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর, রামচন্দ্র বিদ্যাবাগীশ, নন্দকিশোর বসু। তাদের নিয়ে এই আত্মীয় সভা গঠন করেন এবং হিন্দু ধর্মের যে কুসংস্কার ছিল তার গৃহের থেকে প্রথম এই কুসংস্কারগুলো দূর করার কর্মসূচি তিনি গ্রহণ করেন। যখন এই গৃহের মধ্যে বা নিজেদের ঘরের মধ্যে যে কুসংস্কারগুলো দূর হয়ে যায়, পরবর্তীকালে এই ব্রাহ্মণ সমাজটার মধ্যে যে সমাজটা তিনি বড় হয়েছিল, বাস করছিল, তো সেই সমাজের মধ্যে যে কুসংস্কারগুলো হিন্দু ধর্মে, এই কুসংস্কারগুলো আচার আচরণ, মূর্তি পূজা, সেই কুসংস্কারগুলো দূর করার জন্যই 1828 খ্রিস্টাব্দে মতান্তরে 1829 খ্রিস্টাব্দে ব্রহ্ম সভা প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীকালে নামকরণ হয়েছিল। শুধুমাত্র নামটা পরিবর্তন হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1830 খ্রিস্টাব্দে ব্রহ্ম সমাজ। প্রথমে নাম কি ছিল? ব্রাহ্মণ সমাজটার মধ্যে যে কুসংস্কারগুলো দূর করার জন্য যে প্রথম নামকরণ হয়েছিল তা ছিল 1828 থেকে 29 খ্রিস্টাব্দে ব্রহ্ম সভা, যা পরবর্তীকালে যেহেতু সমাজে কুসংস্কারগুলো দূর করার ছিল, তার জন্য নামও পরিবর্তন করেছিল ব্রহ্ম সমাজ। যেহেতু ব্রাহ্মণরা এখানে বাস করছিল সমাজটার মধ্যে, তার জন্য নাম ছিল ব্রহ্ম সমাজ। এই সমাজের কুসংস্কারগুলো দূর করার জন্য কর্মসূচি গ্রহণ করেন। এরপরে তিনি সমাজে যে কুসংস্কারগুলো ছিল, সতীদাহ প্রথা, বাল্য বিবাহ প্রথা, জাতিভেদ প্রথা, নারীদের সম্মান পাওয়ার জন্য অধিকার, সে সম্পর্কে তিনি এগিয়ে আসেন। সতীদাহ প্রথা, যেহেতু এই সতীদাহ প্রথার মধ্য দিয়ে তার মাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, তাই এই সতীদাহ প্রথাকে চিরজীবনের জন্য তুলে দেওয়ার জন্য তিনি প্রায় 50,000 ব্রাহ্মণের স্বাক্ষর নিয়ে, তখন ভারতের গভর্নর ছিল উইলিয়াম বেন্টিং। এই উইলিয়াম বেন্টিং এর কাছে জমা দেন। তিনি বলেন, রাজা রামমোহন রায় বলেন যে হিন্দু ধর্মে সবথেকে কুসংস্কার এবং খারাপ প্রথা ছিল এই সতীদাহ প্রথা। এই সতীদাহ প্রথার মধ্য দিয়ে কোনো কারোর যদি স্বামী মারা যেত, তার স্ত্রীকে সেই স্বামী চিতায় জ্বালিয়ে দেওয়া হতো, জীবন্ত জ্বালিয়ে দেওয়া হতো। এবং পাশে কি করতো, বিভিন্ন ব্রাহ্মণ মহিলারা কিছু কীর্তন করতো, ঢাক ঢোল বাজাতো, যাতে মেয়েটার যে চিৎকারের আওয়াজটা যাতে কেউ শুনতে না পায়, ওটা অমঙ্গল বলা হতো। মেয়েদের যে চিৎকার করতো, সেই চিৎকারটা অমঙ্গল বলা হতো। তাই সেটা যাতে কারো শুনতে না পায়, তাই জন্য ঢাক ঢোল বাজিয়ে দেওয়া হতো। আর কি করতো, স্বর্গে যাওয়ার কামনা করতো।
এই কুপ্রথাটাকে দূর করার জন্যে রাজা রামমোহন রায় 50,000 মানুষের স্বাক্ষর নিয়ে উইলিয়াম বেন্টিং এর কাছে জমা দেন। তার বিরোধিতা করেন একজন ব্রাহ্মণ পণ্ডিত, রক্ষণশীল ব্রাহ্মণ পণ্ডিত যাকে বলে, কে? রাধাকান্ত দেব। কান্ত দেব এই বিরোধিতা করেন। তিনি প্রায় 60,000 মানুষের স্বাক্ষর নিয়ে উইলিয়াম বেন্টিং এর কাছে জমা দেন। তিনি বলেন এই সতীদাহ প্রথা হিন্দু ধর্মের কোনো কুপ্রথা নয়। তিনি বলেন এটি থাকুক, এটা কোনো তুলে দেওয়ার দরকার নেই। কিন্তু উইলিয়াম বেন্টিং ছিল একজন পাশ্চাত্যবাদী। তাই তিনি 1829 খ্রিস্টাব্দে 17 নম্বর রেগুলেশন পাস করে বা 17 নম্বর রেগুলেশন জারি করে এই সতীদাহ প্রথাকে চিরজীবনের জন্য তুলে দেয়। এই সতীদাহ প্রথা বন্ধ হওয়ার পরে রাজা রামমোহন রায় ভারতে যে খ্রিস্টানরা আইছিল, খ্রিস্টানরা যা হিন্দু ধর্মের মধ্যেও বিভিন্ন জাতিভেদ কোথা শুরু করেছিল, তার মধ্যে ব্রাহ্মণকে শ্রেষ্ঠ জাতি হিসাবে তুলে ধরছিল। হিন্দু ধর্মের বিভিন্ন জাতিতে ভাগ করতে ছিল, টুকরা করতে চাইছিল, মানুষদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতে চাইছিল। তখন রাজা রামমোহন রায় তার বজ্রসূচি নামক গ্রন্থে ইংরেজদের তীব্র বিরোধিতা করেন, ইংরেজের সঙ্গে প্রতিবাদ করেন এবং প্রচার করেন। এই বজ্রসূচি গ্রন্থে তিনি প্রচার করেন হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, অন্য কাস্টের জাতির মধ্যে ভেদাভেদ তা তিনি তুলে দেন। তিনি নারী কল্যাণের সম্পর্কে বলেন। নারীদের কল্যাণের সম্পর্কে বেশ কিছু কর্মসূচি বা উদ্যোগ গ্রহণ করেন। যেমন প্রথমত, যদি কারো স্বামী মারা যায়, তাহলে তার সম্পত্তির অধিকারী হবেন তার স্ত্রী। যদি কারো স্বামী ও স্ত্রী দুজনে মারা যায় এবং একটি মেয়ে থাকে, তাহলে সেই সম্পত্তির মালিক হবেন মেয়ে। এই দাবি তিনি উইলিয়াম বেন্টিং এর কাছে করেছিলেন, এটা আইন পাস করতে চাইছিলেন। দ্বিতীয়ত, তিনি মেয়েদিকে শিক্ষার আলোয় শিক্ষিত করার জন্য আবেদন করেন, মেয়েদিকে শিক্ষিত করতে চান। মেয়েরাই পারে একমাত্র দেশকে উন্নতি করতে। মেয়েরা যদি শিক্ষিত না হয়, দেশের উন্নতি হবে না, তার জন্য তিনি মেয়েদিকে শিক্ষিত করার এগুলো কর্মসূচি গ্রহণ করেন। তিন নম্বর, তিনি কলিঙ্গ প্রথার তীব্র বিরোধিতা করেন। এছাড়া তিনি বিবাহ সম্পর্কে একটা নির্দিষ্ট আইন পাস করার জন্য উইলিয়াম বেন্টিং এর কাছে আবেদন করেন। এছাড়া রাজা রামমোহন রায় শিক্ষা বিষয়ক বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেন। 1813 খ্রিস্টাব্দে সনদ আইন বা চার্টার আইনে বলা হয়েছিল শিক্ষার ক্ষেত্রে 1 লক্ষ টাকা ব্যয় করা হবে। কিন্তু সে শিক্ষার ক্ষেত্রে 1 লক্ষ টাকাটা ব্যয় করা হবে, সেটা কোন শিক্ষার ক্ষেত্রে, প্রাচ্য শিক্ষার ক্ষেত্রে না পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রে, তা বলা হয়নি। পরবর্তীকালে 1823 খ্রিস্টাব্দে এই কমিটি গঠন করা হয়। তার নাম ছিল কমিটি অফ পাবলিক ইন্টারাকশন বা জনশিক্ষা কমিটি। এই কমিটির মধ্য দিয়ে 1 লক্ষ টাকাটা কিভাবে ব্যয় করা হবে তার জন্য গঠন করা হয়েছিল। কিন্তু এই কমিটিটি যখন গঠন করা হয়েছিল, তখন ভারতের গভর্নর ছিল লর্ড আমহার্স্ট।
তখন রাজা রামমোহন রায় এই লর্ড আমহার্স্টকে এক চিঠির মধ্য দিয়ে বলেছিল যে শিক্ষার ক্ষেত্রে 1,00,000 টাকাটা ব্যয় করা হবে তা পাশ্চাত্য শিক্ষা, বিশেষ করে ইংরেজি শিক্ষার ক্ষেত্রে ব্যয় করা হোক। কিন্তু এই আমহার্স্ট ছিল টাল। তাই তিনি যে বলেছিল 1923 খ্রিস্টাব্দে বলেছিল, কিন্তু লর্ড আমহার্স্ট 1824 খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন, যা ছিল সাধারণত প্রাচ্য শিক্ষার অধিকারী। সেখানে কি পড়ানো হতো? হিন্দুদের গীতা, রামায়ণ, মহাভারত পড়ানো হতো। এর ফলে রাজা রামমোহন রায় নিজের উদ্যোগে 1822 খ্রিস্টাব্দে অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন। এবং 1822 খ্রিস্টাব্দে বেদান্তর কলেজ নির্মাণ করেন। এছাড়াও 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠার সময় রাজা রামমোহন রায় একাই ছিলেন। এর সঙ্গে ছিল ডেভিড হেয়ার, এডওয়ার্ড হাইড ইস্ট প্রমুখ। এছাড়াও 1830 খ্রিস্টাব্দে যখন স্কটল্যান্ডের অধিবাসী আলেকজান্ডার ডাব ভারতে এসেছিলেন, একটা কলেজ প্রতিষ্ঠা করেছিলেন, কি জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন। তখনও রাজা রামমোহন রায় তাকেও সাহায্য করেছিল। এই রাজা রামমোহন রায় হিন্দু ধর্মে যে আচার আচরণ, অনুষ্ঠান এবং সতীদাহ প্রথা, বাল্যবিবাহ প্রথা, বহু বিবাহ প্রথা এসব বিরুদ্ধে প্রচার করার জন্য 2টি সংবাদপত্র প্রকাশ করেন। যেমন 1 নম্বর 1821 খ্রিস্টাব্দে সংবাদ কৌমুদী, যা সাধারণত বাংলা ভাষায় লেখা হয়েছিল সংবাদ কৌমুদী পত্রিকাটি। এবং দ্বিতীয়টা ছিল 1822 খ্রিস্টাব্দে মিরাতুল আকবর, যা সাধারণত ফার্সি ভাষায় লেখা হয়েছিল। এই দুটো পত্রিকার মধ্য দিয়ে রাজা রামমোহন রায় হিন্দু ধর্মের আচার আচরণ, অনুষ্ঠান এবং জাতিভেদ প্রথা এবং শিক্ষা সংক্রান্ত, যে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করতে হবে মানুষদেরকে এবং মেয়েদেরকে অধিকার সম্পর্কে তুলে ধরেছিলেন। রাজা রামমোহন রায় এইসব কৃতিত্বর ফলে তখন মুঘল সম্রাট দ্বিতীয় আকবর রাজা রামমোহন রায়কে ডেকে পাঠান। কারণ দ্বিতীয় আকবরের পেনশন ছিল, যে পেনশনটা দেওয়া হচ্ছিল, এই পেনশনটা বন্ধ করেছিল ইংল্যান্ডের মহারানী। তাই দ্বিতীয় আকবর পুনরায় যাতে পেনশনটা পায়, তার জন্য রাজা রামমোহন রায়কে ইংল্যান্ডে মহারানীর কাছে পাঠানোর জন্য ডেকে পাঠায়। এর ফলে রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দেন। প্রথমে কি রামমোহন রায়ের নাম ছিল, রাজা রামমোহন রায়ের নাম ছিল রামমোহন রায়। পরবর্তীকালে দ্বিতীয় আকবর তাকে উপাধি দেন রাজা বলে সম্মানিত করেন এবং তাকে ইংল্যান্ডে পাঠান। কিন্তু ইংল্যান্ডে যাওয়ার সময় তিনি যখন নৌকায় যাচ্ছিল বা জাহাজে যাচ্ছিল, তখন মাথায় আঘাত লাগার পরে তার মেনিনজাইটিস নামক একটা রোগ হয়। এই মেনিনজাইটিস রোগ হওয়ার ফলে তিনি ইংল্যান্ডে মারা যান। ইংল্যান্ডের বিসল্ট নামক শহরে 1833 খ্রিস্টাব্দে তিনি মারা যান। যেহেতু রাজা রামমোহন রায় ইংল্যান্ডে বিসল্টে মারা গিয়েছিল, তাই রাজা রামমোহন রায়ের ওখানে একটা মূর্তি নির্মাণ করা হয়েছিল, যা আজও আছে। এর ফলে রাজা রামমোহন রায়কে বিভিন্ন উপাধি দেওয়া হয়েছিল। যেমন একে ভারতে নবজাগরণের অগ্রদূত বলা হতো এই রাজা রামমোহন রায়কে।
অগ্রদূত। এছাড়া ভারতের প্রথম আধুনিক মানুষ ও বলা হয় তাকে। এছাড়া জওহরলাল নেহেরু ভারতের জাতীয়তাবাদের জনক বলেছেন তাকে। এবং রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভারত প্রতীক বলে সম্মানিত করেছেন। এছাড়া দিলীপ কুমার তাকে রাজা রামমোহন রায়কে বিশ্ব পথিক বলেছেন। এছাড়াও তাকে আধুনিক ভারতের ইরাসমাস বলা হয়। আজ এতক্ষই। তার আগে আমার চ্যানেলে নতুন হয়ে গেলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন। পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনাদের কাছে পৌঁছে যায়। এছাড়াও আমাদের টেলিগ্রামে সমস্ত চাকরির পরীক্ষা, এছাড়াও ক্লাস 10, 8, 9 MCQ হারে প্রশ্ন করা হয়। নিচে ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে। ওকে, ধন্যবাদ।